তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভরিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি, এবং সেই সঙ্গে অবশ্যই যেটা সঞ্চালক সদ্য সঞ্চালক মহাশয় যেটা বললেন, আজ শুভ নাগ পঞ্চমী, অত্যন্ত পূর্ণ দিন। কথামৃতকার সেই শ্রীমা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের জন্মতিথি, তাকেও জানাচ্ছি আমার আভূমি প্রণতি। শুরুতেই একটা ঘটনার কথা মনে পড়ছে। 1858 সাল, ছেলেটির তখন মাত্র 4 বছর বয়স। সে তার মা এবং পাড়া প্রতিবেশীদের সাথে মাহেশের হ্রদ দেখে গঙ্গাবক্ষে নৌকো করে ফিরছিল, এবং দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যখন নৌকাটা যাচ্ছিল, নৌকাটা দক্ষিণেশ্বরের ঘাটে ভিড়ল। সে, তার মা সহ অন্যরা সেই দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণীর মন্দির, তার বিশাল চাতাল, মাকে দর্শন করতে যাচ্ছিল। কিন্তু হলো কি, ছেলেটা সাময়িকভাবে তার মার হাত বিচ্ছিন্ন হয়ে গেছিল। ভয় পেয়ে ছেলেটা কাঁদছিল। আর ঠিক এই সময়ে দক্ষিণেশ্বরের মন্দির থেকে সৌম্য দর্শন এক সুপুরুষ আস্তে আস্তে এসে সেই ছোট্ট বাচ্চাটির মাথায় হাত রাখলো। বাচ্চাটি, ছোট্ট ছেলেটি তার মুখের দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে থাকলো, যেন সেদিন থেকেই সে তার জীবন দেবতার দিকে তাকিয়ে থাকা শুরু করলো। তার জীবনের আধ্যাত্মিকতার পথের যেন সেই সূচনা হলো। সেই ছেলেটি আর কেউ নয়, তিনি হলেন আজকের, যাকে নিয়ে আমাদের আধ্যাত্মিক ভাবসাগরে অবগাহন করব আমরা, সেই মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত। এবং সেই ছেলেটি পরবর্তী সময়ে বলেছিলেন, এবং সময় দেখে মনে হয়েছিল তার, এবং সেটা তাই, সত্যিই তাই, তিনি আর কেউ নন, তিনি হলেন অবতার বরিষ্ঠ ভগবান, আমাদের হৃদয় সম্রাট ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শুধু তাই নয়, সেই রামকৃষ্ণ পরমহংসদেব ছেলেটিকে বলেছিল, তুমি যখন জন্মেছিলে আমি তখন ওই পাড়াতেই ছিলাম। ছেলেটি মাঝে সাঝে, অর্থাৎ পরবর্তী সময়ে সেই মানুষটি মাস্টারমশাই পরবর্তী সময়ে এই কথাটাই বারবার বলতে চেয়েছিলেন, যেন শুরু থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে পরিচালিত করেছেন, তার অঙ্গুলিলেও নেই, তার জীবন নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়েছিল। তার জন্ম হয়েছিল 1854 সালের 14ই জুলাই, নাগ পঞ্চমীর দিনে। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ নামক যে ভাবগঙ্গা, সেই ভাবগঙ্গা মর্তে যে প্রবাহিত হয়ে চলেছে, দুই ভগীরথের মাধ্যমে যেন সে মর্তে এসেছিল। তিনি দুই ইন্দ্রকে এনেছিলেন আমাদের সামনে। এক ইন্দ্র, সেই সিমলার নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তী সময়ে বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। তিনি ছিলেন ত্যাগীদের প্রতিভূ,
তিনি তাকে তার বার্তা, তার মেসেঞ্জার হিসাবে ব্যবহার করেছিলেন। তার মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণ তার যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা, তার যে শিব জ্ঞানে জীব সেবার বার্তা, সেটা বিশ্বের দরবারে শিকাগো ধর্মসভার বিভিন্ন বক্তৃতামালার মাধ্যমে প্রচারিত করেছিলেন ঠাকুরের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ যদি ভাষ্য হয়ে থাকেন, তাহলে স্বামীজি অবশ্যই, ভগবান শ্রীরামকৃষ্ণ যদি উৎস হয়ে থাকে, তাহলে স্বামীজি অবশ্যই তার ভাষ্য। এবং স্বামীজি সিস্টার নিবেদিতাকে বলেছিলেন, হি ডিড নট নো হাউ গ্রেট হি ওয়াজ, হি লিভড এ ওয়ান্ডারফুল লাইফ and left me for me to interpret. তিনি একটা আশ্চর্য জীবন যাপন করেছিলেন যা তিনি জানতেন না, এবং সেই জীবনটা তিনি যেন আমার জন্য রেখে গিয়েছিলেন, তাকে ভাষ্য, তাকে ব্যাখ্যা করবার জন্য। এটা স্বামীজি বারবার বলেছেন। এতে গেল সেই ত্যাগীদের প্রতিভু স্বামীজির কথা। আর মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এনেছিলেন আরেক ইন্দ্রকে, তিনি হলেন মহেন্দ্রনাথ। আমাদের আজকের মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি ছিলেন সংসারী মানুষদের প্রতিভু। ঠাকুর জানতেন যে সংসারী মানুষ যতই বলুক, এই সংসারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি, আর এই সংসার ভালো লাগে না। তবে আমাদের মতো সংসারী মানুষের এই সংসারী আনন্দ, আমাদের সেই মেছো মাসির মতো ঠাকুরের আঁশের গন্ধ শুকতেই ভালো লাগে। আমাদের সেই ঠাকুরের উদাহরণের মতো মরুভূমির বাবলা কাটা চিবিয়ে জিভ দিয়ে দরদর করে রক্ত পড়বে, সেই রক্তের নোনতা যে স্বাদ, তাই খেয়েই আমরা আনন্দ পাব। তাই ঠাকুর আমাদের মতো সংসারী মানুষদের মুক্তির পথ কি হবে, সংসারে থেকে কিভাবে ইষ্ট দর্শন হতে পারে, তা দেখানোর জন্যই যেন আমাদের সামনে রিপ্রেজেন্ট করলেন মাস্টারমশাই এবং আরো অনেককেই। কথামৃত যে যন্ত্র, সেই যন্ত্র যেন মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের মাধ্যমে যেন আবহমান কাল ধরে চিরন্তনভাবে যেন প্রবাহিত চলেছে এবং মানুষকে দিচ্ছে এক বেঁচে থাকার বার্তা, আনন্দ। আসলে ঠাকুরের সাথে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের প্রথম যে সাক্ষাৎটা, সেই সাক্ষাৎটাকে বলা যেতে পারে বাই অ্যাক্সিডেন্টই। সেটা 26শে ফেব্রুয়ারি 1882, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে কিন্তু সেটা বলা আছে 1882 সালের ঠাকুরের মার্চ মাসে ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে। আর শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতেই বলা আছে সেটা 26শে ফেব্রুয়ারি। সে যাই হোক, মাস্টারমশাই ভেবেছিলেন আত্মহত্যা করবেন। তিনি হঠাৎ করে, আমরা জানি তার ভাগ্নে সিদ্ধেশ্বর মজুমদারের সাথে এসে পৌঁছেছিলেন সেই দক্ষিণেশ্বরে। আর সেদিন থেকেই পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে রচিত হয়েছিল এক নতুন অধ্যায়, নতুন সৃষ্টি। ঠাকুর তাকে দেখা মাত্রই বললেন, আত্মহত্যা করা মহাপাপ। মাস্টারমশাই তো অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, কি করে ইনি জানলেন আমি আত্মহত্যা করবো? তো আমি ছাড়া আর কেউ জানেন না। শুধু অবাক হয়ে গেল। মাস্টারমশাই ভেবেছিলেন আত্মহত্যা করবেন, তার তো আর আত্মহত্যা করা হলো না। তিনি প্রথমবার আসলেন, দ্বিতীয়বার আসলেন, তৃতীয়বার আসলেন। চতুর্থ দর্শনে ঠাকুর বললেন, ওই যে
সেই ময়ূরের আফিং খাওয়ার গল্পের মতো নেশা হয়ে গেছে। কতবার যে তিনি এসেছিলেন তার ঠিক নেই। 1886 সালের 16ই আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে চলে যাওয়ার আগে পর্যন্ত তিনি যে কতবার এসেছে তার কোনো হিসাব নেই। মাস্টারমশাই যখন প্রথম আসলেন, তার মনে হলো যেন সেই পরীক্ষিতের রাজসভায় সুখদেব ভাগবত কথা পাঠ করছেন, অথবা মহাপ্রভু শ্রীচৈতন্যদেব সেই জগন্নাথ ধাম পুরীক্ষেত্রে তার স্বরূপ দামোদর শিষ্যদের সামনে হরিকথা বলছেন। তিনি ভাবলেন, এই সৌম্য দর্শন মানুষটিকে। ঠাকুর বললেন, আবার এসো। সেই আবার এসো টান তিনি আর ফেলতে পারলেন না। যে মাস্টারমশাই ভেবেছিলেন আত্মহত্যা করবেন, সেই মাস্টারমশাই পরবর্তী সময়ে ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত বাণী, তার চূড়ান্ত রূপ দিলেন শ্রী শ্রী কথামৃতর মাধ্যমে, যা যুগের পর যুগ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে বেঁচে থাকার একটা ফর্মুলা যোগাচ্ছে, একটা রসায়ন যোগাচ্ছে। আসলে ঠাকুর জানতেন তিনি আসবেন, তাকে দিয়ে আগামী দিনের মানুষের বেঁচে থাকার জন্য একটা কাজ করে যেতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠিক যেরকমই জেসাস ক্রাইস্ট সেই গ্যালিলিও সমুদ্র তট দিয়ে যাচ্ছিলেন, একদিন দেখলেন দুই ভাই পিটার ও অ্যান্ড্রু, তারা জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছে। জেসাস ক্রাইস্ট যীশুখ্রিস্ট বললেন, কাম অ্যান্ড ফলো মি, আই উইল মেক ইউ দ্য ফিশার অফ মেন। এসো, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরার কারিগর করব। আসলে মানুষ ধরার কারিগর অর্থাৎ মানুষকে আধ্যাত্মিক ভাবধারায় ভাবসাগরে অবগমন করাতে হবে। তারই জন্য যেন ঠাকুর মাস্টারমশাইকে এনেছিলেন, এবং এটা ছিল পূর্ব নির্দিষ্ট, প্রি ডিটারমিন্ড। কারণ আমরা জানি দক্ষিণেশ্বরে যখন তারক মহারাজ অর্থাৎ পরবর্তী সময়ে স্বামী শিবানন্দ ঠাকুর যে কথাগুলো বলতেন তা প্রথম দিকে ডায়েরিতে উনি নোট করতেন। ঠাকুর তাকে একদিন বললেন, তুই এই ডায়েরিতে ইকিনমিকির কি করছিস? বললো, এইসব তোর করার কাজ না, তোর কাজ অন্য। এই কাজ করবার জন্য অন্য কেউ আছে, অর্থাৎ এই কাজ করবার জন্য মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত আছেন। ঠাকুর একদিন ভাব সমাধি থেকে উঠে বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটা শালগ্রাম, আর তার মধ্যে আমি তোমার জ্ঞান চক্ষু দেখেছিলাম। আবার তিনি কখনো কখনো বলেছেন, তোমাকে দেখেছিলাম ওই পঞ্চবটি থেকে গৌরাঙ্গ দলের পার্শ্বদের সাথে, তার মধ্যেও আমি তোমাকে দেখেছিলেন। তোমার ভাগবত পাঠ শুনে আমি বুঝেছিলাম তুমি কে, তোমার অতীত কি, তোমার ঘর কি, তুমি কোথায় যাবে, সবই আমার জানা। মাস্টারমশাই তিনি যখন দক্ষিণেশ্বরে বেশ কয়েকদিন, অনেক দিন থাকার পর যখন মনে মনে ঠিক করেছিলেন আর দক্ষিণেশ্বরে ফিরে যাবেন না, তখন ঠাকুর তাকে বলেছিলেন যে যতদিন তুমি এখানে আসোনি তুমি কিছুই জানতে না, কিন্তু তুমি আস্তে আস্তে নিজেকে জানতে পারবে, চিনতে পারবে। জগৎমাতা তোমাকে কিছু বন্ধন দিয়ে, জগৎমাতা তোমাকে কিছু বন্ধন দিয়ে এই সংসারে রেখেছেন, যাতে তুমি তার কথা সংসারীদের সামনে প্রকাশ করতে পারো। তুমি সংসারে ফিরে যাবে, কিন্তু জানবে তারা তোমার কেউ নয় এবং তুমিও তাদের কেউ নয়। এই শিক্ষাটা ঠাকুর দিয়েছিলেন মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তকে। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত
তিনি একাধারে বাইবেল পড়তেন, চৈতন্য চরিতামৃত তাও পড়তেন, আবার সেই সঙ্গে আইন বিষয়েও তার সম্যক জ্ঞান ছিল। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শ্যামবাজার শাখার মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। 5টি বিষয়ে তিনি রিপন কলেজের অধ্যাপক ছিলেন। সেই সঙ্গে কেন্ট, হেগেল, হারবার্ট স্পেন্সার এইসব পাশ্চাত্য দার্শনিকদের দর্শন চিন্তায় তিনি স্নাত ছিলেন। তার কাছে জ্ঞানী মানে ছিল যিনি বিদ্যায়, পুঁথিগত বিদ্যায় পারদর্শী, তিনিই জ্ঞানী। কিন্তু ঠাকুরের সাথে সাক্ষাৎ হওয়ার পর তিনি জানলেন যে ঈশ্বরকে জানা, তাকে জানাই হচ্ছে জ্ঞান, আর সব অজ্ঞান। সেই সঙ্গে তিনি জানলেন যে সাকারও ঠিক, নিরাকারও ঠিক। মাস্টারমশাই ভাবতেন সাকার হলে নিরাকার ঠিক না, আর নিরাকার হলে সাকার ঠিক না। এগুলো আমরা সবাই জানি। আসলে ঠাকুর জানতেন তাকে দিয়ে আগামী দিনের কাজ করাতে হবে, আর কাজ করাতে গেলে দেহের যে একটু অহংকারের যে আবরণ আছে, অহংয়ের, তাকে দেহ থেকে ঝেড়ে ফেলতে হবে। তাই তিনি পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো আস্তে আস্তে করে তার অহংটা তার দেহ থেকে সরিয়ে দিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে মাস্টারমশাই সম্পূর্ণভাবে এক সংযমী, আসক্তিশূন্য, অহংশূন্য মানুষ হয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। একটা ঘটনার কথা মনে পড়ছে। 1885 সালের 14ই জুলাই, সেই দিনটাও 14ই জুলাই ছিল, রথযাত্রার দিন। সেদিন বলরাম বসুর বাড়িতে, 1885 সালের 14ই জুলাই বলরাম বসুর বাড়িতে সবাই উপস্থিত আছেন, মাস্টারমশাই আছেন, ঠাকুর আছেন। রথ টানা হয়ে গেছে। সন্ধ্যা 6:30 নাগাদ এবার মাস্টারমশাই তিনি বাগবাজার দিয়ে হেঁটে বাগবাজার ঘাটে গিয়ে গঙ্গায় স্নান করবে বলে যাচ্ছেন। এমন সময় পথে খুব ভূমিকম্প হলো, প্রবল কম্পন। মাস্টারমশাই ভয় পেয়ে আর গঙ্গায় স্নান না করে আবার হন্তন্ত করে সে বলরাম বসুর বাড়িতেই ফিরে আসলেন। এসে দেখলেন ঠাকুর সামনের ঘরে দাঁড়িয়ে আছেন, অন্য ভক্তরাও আছেন। ভক্তরা ভয়ে তটস্থ, এবং তাদের মধ্যে এই ভূমিকম্প নিয়েই আলোচনা হচ্ছে। মাস্টারমশাই বললেন সবার উপর থেকে নিচে নামা উচিত ছিল, উপর মানে দোতলার থেকে একতলায় নেমে আসা উচিত ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যার বাস এরকম, তার কি অবস্থা, তার কি দশা। যার বাস এখানে, তার কি দশা। এতে আবার মানুষের অহংকার, অর্থাৎ বাস মানে বাসভূমি। এখানে অবশ্যই ঠাকুর এখানে বলরাম বসুর অহংকারের কথা বলেননি। তিনি বলছেন যারা ওই ধনী লোক, ঘর বাড়ি আছে, তাদের যে অহংকার, তার কথাই বলেছিলেন। তো এখানে যেটা প্রাসঙ্গিক, যার জন্য আমি এই ঘটনাটা উত্থাপন করছি, সেই সময় ঠাকুর হঠাৎ করে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তকে বলেন তোমার সেই আশ্বিনের ঝড়ের কথা মনে আছে, তোমার সেই আশ্বিনের ঝড়ের কথা মনে আছে। মাস্টারমশাই বললেন হ্যাঁ, আমার তো মনে আছেই। তখন আমার 10 বছর বয়স, অর্থাৎ 1864 সালের 5ই অক্টোবর। সেই দিন কলকাতা শহরে প্রবল ঝড় হয়েছিল, এবং ভোর 3টে থেকে রাত 9টা পর্যন্ত প্রবল ঝড় হয়েছিল। এবং তখনকার দিনে, তখন তো জনসংখ্যা অনেক কম ছিল, প্রায় 60,000 লোক মারা গিয়েছিল, এত ঝড় হয়েছিল, এত জীবনহানি হয়েছিল। তা মাস্টারমশাই বলছিলেন হ্যাঁ অবশ্যই মনে আছে, আমি ঘরে একলা ছিলাম, তাই ভয়ে ঠাকুরদের ডাকছিলাম।
এবার মাস্টারমশাই অবাক হয়ে ভাবলেন যে তখন মাস্টারমশাই 10 বছর খানিক বয়স, কেন 1864 সালের ঘটনা, ওনার জন্ম হয়েছে 1854, আর এটা 1885 সালের কথা হচ্ছে, তার মানে 21 বছর আগের কথা। 1864 মানে 21 বছর আগের কথা। এই 21 বছর আগের কথা ঠাকুর হঠাৎ বললেন কেন? বলে, তোমার কি সেই দিনের ঝড়ের কথা মনে আছে? মাস্টারমশাই বলছেন, হ্যাঁ অবশ্যই মনে আছে, আমি একলা ঘরে ভয়ে ঠাকুরদের ডাকছিলাম। মাস্টারমশাই তখন বলছেন যে তিনি কি অন্তর্যামী? আমি যে ঠাকুরদের ডেকেছিলাম ভয়ে, তিনি কি এটা জানতেন? অর্থাৎ তিনি কি তখন ঠাকুর হয়ে আমায় দেখা দিয়েছিলেন? অর্থাৎ একটু আগে বলছিলাম যে ঠাকুর বলেছিলেন তুমি জন্মেছিলে যখন আমি ওপারাতেই ছিলাম, অর্থাৎ জন্ম থেকেই পরবর্তী সময় দেখা যাচ্ছে শুধু ওই মাস্টারমশাইয়ের সাথে ঠাকুরের যে সাক্ষাৎ হলো তখন থেকেই নয়, তার আগের থেকেই যেন ঠাকুর মাস্টারমশাইকে ছাতার মতো সবসময় রক্ষা করছেন। তাই মাস্টারমশাই বলছেন ওই দিনের ঘটনা 21 বছর আগের কথা উনি জানলেন কি করলেন? তাহলে কি জন্মাবধি তিনি আমার গুরু রূপেই আছেন? জন্ম থেকে কি তিনি আমার গুরু রূপে আছেন? মাস্টারমশাই এটা বলছেন। এটা হচ্ছে কাহিনী। এখন যে মাস্টারমশাইয়ের যে চরিত্রের যে দিকগুলি কিছু কিছু আমরা জানি, একটু বলা দরকার আছে, যেহেতু আজকে মাস্টারমশাই নিয়ে আলোচনা হচ্ছে। ঠাকুর মাস্টারমশাইকে বলেছিলেন যে দ্বিতীয় দর্শনে সংসারে মানুষরা সংসারে কিভাবে থাকবে, বলেছিলেন যে বড় বাড়ির সেই দাসীর মতো থাকতে হবে, অর্থাৎ অনাসক্ত জীবনযাপন করতে হবে, অর্থাৎ কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। এবং এই অনাসক্ত জীবন মাস্টারমশাই যেন আপনি আচরের ধর্ম পরের শিখাও, তার জীবনধারাটা ছিল টোটালি অনাসক্ত। আমরা জানি মাস্টারমশাইয়ের অত্যন্ত প্রিয় একটা জায়গা ছিল, আশ্রম ছিল, সেই ভবানীপুরের গদাধর আশ্রম। মাস্টারমশাই ওখানে খুবই যেতেন। তা একবার দেখা গেছে যে মাস্টারমশাই গদাধর আশ্রম থেকে তার মডার্ন স্কুলে যেখানে তিনি থাকতেন ফিরে আসছেন রাতের বেলা, সঙ্গে এক ব্রহ্মচারী আছেন। তা যখন মডার্ন স্কুলে মাস্টারমশাই থাকতেন 3 তলায়, আর তার পরিবার থাকতেন 2 তলায়, তার স্ত্রী সন্তান সন্ততি এরা মডার্ন স্কুলের। তা যখন এসে পৌঁছেছে, তার যে ব্রহ্মচারী ছিল সে বলছে যে মা ঠাকুরনকে বললি কিছু রান্না বান্নার ব্যবস্থা করা। মাস্টারমশাই বললেন না না দরকার নেই, টাকা দিয়ে নিচ থেকে গিয়ে পাউরুটি দুধ কিনে আসো, তাই খেলেই চলবেন। এবার পরদিনকে মাস্টারমশাই বলছেন ব্রহ্মচারীকে, তুমি কি আমাকে ঠাকুরের কথা পালন করতে দেবে না, অনুসরণ করতে দেবে না? ঠাকুর বলেছিলেন অনাসক্ত জীবন যাপন করতে। আমি হচ্ছে ঠাকুরের সেই দাসী, আর আমার মুনিব হচ্ছে সেই মা ঠাকুরন। তাকে কি রাতের বেলা আমি ঘুমাচ্ছেন জাগিয়ে বলবো আমার জন্য রান্না করতেন? এটাই ছিল মাস্টারমশাইয়ের জীবন দর্শন। আর যেটা শুরুতেই বললাম যে ঠাকুর তার দেহ থেকে অহংকে পুরোপুরি তুলে দিয়েছিলেন। মাস্টারমশাই ছিলেন পুরোপুরি অহং শূন্য, নিরবনীতার নিরভিমানের এক জ্বলন্ত প্রতিভূ। মহারাজা মনীন্দ্রচন্দ্র দত্ত, মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, তিনি একবার মাস্টারমশাইকে বলছেন ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডীর মতো কথামৃত আজ মানুষের ঘরে ঘরে পূজিত হচ্ছে, সমাদৃত। তখন মাস্টারমশাই বলছেন এ সবই জাদুঘরের খেলা, এতে মানুষের কোনো ভূমিকা নেই, সবই তারই খেলা। তিনি যদি হ্যাঁ বলেন তবে আছে, তিনি যদি না বলেন তবে নেই, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। অর্থাৎ এখানে যে মাস্টারমশাই কথামৃত রচনা করেছেন এটা কোনো বিষয় না, তিনি বলছেন এটা তিনিই লিখেছেন, তারই খেলা। একবার ঠাকুরের আমরা জানি যে গলায় যে রোগ হয়েছিল, তার জন্য 1885 সালের সেপ্টেম্বর মাসে শুরুতে ঠাকুর সেই ঠাকুরকে নিয়ে আসা হলো দক্ষিণেশ্বর থেকে, প্রথম দিকে একটা ভাড়া বাড়িতে। কিন্তু ওই ভাড়া বাড়িতে
ঠাকুরের ঠিক পছন্দ হলো না। ঠাকুর ভাড়া বাড়ি থেকে এরপরে চলে আসলেন বলরাম বসুর বাড়িতে, এবং আমরা জানি সেখান থেকে শ্যামবাজারে শ্যামপুকুর বাটি, তারপরে হচ্ছে কাশীপুর বাটি। তা ওই বলরাম বসুর বাড়িতে ভাড়া বাড়ি যখন পছন্দ হলো না, বলরাম বসুর বাড়িতে যখন আসলেন, সঙ্গে ভক্তরাও ছিল। তা একদিন কি হয়েছে, বলরাম বসুর বাড়িতে সামনের দিকের ঘরগুলোই পরপর বিছানা পাতা হয়েছে মাটিতে, আর মশারি খাটানো হয়েছে সবার জন্য, ঠাকুরও শোবেন। তা পরদিন স্বামীজি, মানে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, ঠাকুরের নরেন, সে ঠাকুরকে দেখিয়ে বলছেন, দেখছেন কালকে মাস্টারমশাই দেখলাম সারা রাত ঘুমাননি, উনি দুটো বিছানা, দুটো মশারির মাঝখানে উনি শুয়েছিলেন। মানে মশারির ভিতর তার কোনো স্থান হয়নি, কেউ বলেনি, তিনি জানওনি। অর্থাৎ মান অভিমান কিছুই নেই, ঠাকুর মশারির ভিতর শোয়ার ঠাকুরের ব্যবস্থা হয়েছে, তাই যেন যথেষ্ট। এটাই হচ্ছে মাস্টারমশাইয়ের নির্মোহনীয়তা। আর মাস্টারমশাই ছিলেন একজন সংযমী মানুষ। মাস্টারমশাই যা আয় করতেন আমরা জানি, তার একটা বড় অংশ তিনি দিতেন হচ্ছে সেই বরানগর মঠে ঠাকুরের সন্ন্যাসী ছেলেদের ভরণ পোষণের জন্য। একটা অংশ মাকে পাঠাতেন প্রত্যেক মাসে, আর বাদবাকি অংশ দিয়ে তিনি তার সংসার প্রতিপালন করতেন। এবং ঠাকুর তাকে হবিষণ্ণ করে খেতে বলেছিলেন, তিনি তাই করতেন। এতে মা ঠাকুরানের মনে অনেক দুঃখ ছিল। এবং ঠাকুর, কেউ যদি কোনো ভক্ত, মাস্টারমশাইয়ের কোনো ভক্ত যদি তার মশারি খাটিয়ে দিতে চেতেন, মাস্টারমশাই বলতেন, না না না, ওটা করবেন না, আমার অভ্যাস খারাপ হয়ে যাবে। নিজের জামা কাপড় নিজেই কাচতেন, খাবারের উচ্ছিষ্ট এঁটো থালা নিজেই পরিষ্কার করে রাখতেন। একবার দেখা যায় যে একজন ভক্ত মাস্টারমশাইকে একটা ইটালিয়ান কম্বল দিয়েছিল, সেটার দাম সেই যুগে 18 টাকা। তা মাস্টারমশাই তাকে বলেছিলেন, এটা কি করেছেন, এ যে অরক্ষণীয়া কন্যা, এ যে অরক্ষণীয়া কন্যা, এতে সামলাতে সামলাতে গেলে ভগবান দর্শন আমার কিভাবে হবে, এই কম্বলে আমার কোনো কাজ নেই। কোনো ভক্ত যদি সুস্বাদু রান্না করে নিয়ে আসতো, মাস্টারমশাই সেই তরকারি, সুস্বাদু তরকারিকে জলে ধুয়ে তারপরে খেতেন, বলতে এতে জীবের স্বাদ নষ্ট হয়ে যাবে। কেউ যদি ভালো খাবার নিয়ে আসতেন, মাস্টারমশাই বললেন, ধন্য ধন্য, তোমরা যাও অদ্বৈত আশ্রমে আছেন, সেখানে সাধুদের তোমরা দিয়ে এসো। এরমই ছিল অনাসক্ত মাস্টারমশাইয়ের, সংযমী মাস্টারমশাইয়ের জীবন যাত্রা। আর যে কথামৃত নিয়ে মাস্টারমশাই যে চিরন্তন হয়ে আছেন, যে অমর হয়ে আছেন, তার সৃষ্টি কথামৃতর মধ্যে দিয়ে। আসলে কথামৃত আমরা তো জানি, কথা আর অমৃত। অমৃতটা হলো কি, অমৃতটা হলো আমাদের যে বহির্মুখী মন, তাকে আস্তে আস্তে টেনে নিয়ে অন্তর্মুখী করে ভগবতমুখী করাই হচ্ছে অমৃত। কথামৃতের মূল বিষয় হচ্ছে ভগবান ও ভগবান প্রাপ্তি। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে, কি করে আমরা জন্ম জন্মান্তর ধরে যে অন্ধকারের চোরাগুলিতে ঘুরপাক খাচ্ছি তার থেকে নিবৃত্তি হবে, কি করে আমরা আসক্তি শূন্য হয়ে এই সংসার সমুদ্রে জীবন্তরী ভাসাবো, কি করে আমাদের মনের যাবতীয় সংশয় আমরা দূর করতে পারবো, এবং সেই সঙ্গে অবশ্যই সংসারের শত সমস্যার মধ্যেও আমরা কিভাবে ভগবতমুখী হব, সেটাই যেন কথামৃতের ছত্রে ছত্রে মাস্টারমশাই তুলে ধরেছেন। যেন মাস্টারমশাই কথামৃত শব্দ দিয়ে এমন বাক্য বুনেছে, যেন ওরা সেই বাক্যের মইবে আস্তে আস্তে যেন অমৃত শরীরে, অমৃত সমীপে, ভগবান সমীপে আমরা পৌঁছে যাচ্ছি। তাই মাস্টারমশাই বলেছেন যে কথামৃতের মূল যে নির্যাস, যেটা শুরুতে সঞ্চালকও বলেছেন, আমিও বলেছিলাম, তব কথামৃতম তপ্ত জীবনম। তাই মাস্টারমশাই বলেছেন, আমি আর কি করি, তৃষ্ণাত্ম কেউ এলে
রামকৃষ্ণ সমুদ্র থেকে এক ঘড়া জল তুলে রেখেছি তোমাদের ক্লান্তি, তোমাদের শ্লান্তি অপদনের জন্য, তোমাদের শীতল করবার জন্য। এই কথামৃতের যে উপাদানগুলো আছে, 3 রকম উপাদান আছে। তার মধ্যে মূলত যে উপাদান যেটা প্রায় সবটাই বলা যেতে পারে, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দ্য ডেট অফ মাস্টার, অর্থাৎ যেদিনকে ঠাকুরের সাথে দেখা হয়েছিল সেই দিনই সেইগুলি যেন রেকর্ড করা হয়েছে। এটাই হচ্ছে কথামৃতের ব্যাপার। কিন্তু অন্য যে অবতারদের বা প্রফেটদের যে নিয়ে যে বিভিন্ন শাস্ত্র আছে, যেমন বাইবেল, এই বাইবেলের বিভিন্ন গসপেল আছে, গসপেল অফ বাইবেল, যেমন ম্যাথু, মার্ক, লুক, জন, ম্যাথু, মার্ক, লুক, জন, এই বিভিন্ন পাশ্চাত্যরা বিভিন্ন সময় তারা বাইবেলের বিভিন্ন গসপেল রচনা করেছেন। এর মধ্যে হচ্ছে মার্ক আর জন, এই দুইজন হলেন জিসাস ক্রাইস্টের সঙ্গী, পার্শ্বদ। কিন্তু বাইবেলের সবচেয়ে যে পুরনো গসপেল সেটা হচ্ছে ম্যাথুর গসপেল। কিন্তু ম্যাথু কিন্তু কখনোই সরাসরি জেসাস ক্রাইস্টের কিন্তু পার্শ্বদ ছিলেন না, তিনি ছিলেন পার্শ্বদের সঙ্গী। শুধু তাই নয়, এই ম্যাথুর যে গসপেলটা সেটাও প্রায় 100-150 বছর পর্যন্ত যে গসপেলের রচনাকারকে সেটা নিয়ে কোনো নামই লেখা ছিল না। পরবর্তী সময়ে গবেষণা করে বলা হয় যে এটার ম্যাথুর গসপেল। সেরকম ধরা যাক মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জীবন বৃত্তান্ত চৈতন্য চৈতামৃতম, সে চৈতন্য চৈতামৃতম রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ কখনোই কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যের সঙ্গী ছিলেন না। তিনি স্বরূপ গোস্বামী, রূপ গোস্বামী, কি রঘুরাম ভট্ট, তাদের কাছ থেকে জেনেই চৈতন্য চৈতামৃত রচনা করেছিলেন। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার না। মাস্টারমশাই সরাসরি ঠাকুরের মুখ থেকে শুনেছিলেন। তিনি যদি ভুলে যেতেন, তিনি দিনের পর দিন ধ্যান করতেন, ধ্যান করে তিনি সেটা লিখতেন। তাই ভূতেশানন্দজি মহারাজ বলেছেন কথামৃত হচ্ছেন ধ্যান চিত্র। এবং এমন ঘটনাও আছে, ধরা যাক সেই লীলা প্রসঙ্গ, শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজির লীলা প্রসঙ্গ কাহিনী আছে, ঘটনা আছে। একদিন রাতের বেলা শরৎ মহারাজ আর সূর্যি মহারাজ শুয়ে আছেন, স্বামী নির্বাণানন্দ। হঠাৎ করে শরৎ মহারাজ ধরপড় করে বিছানা থেকে উঠে বসলেন। সূর্য উঠে বসলেন। কি হলো মহারাজ? বললেন তুই এক কাজ কর, কালি, দোয়াত আর খাতাটা এনে দে। সূর্যি মহারাজ এনে দিলেন। শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে অনেক কিছু কেটে ফেললেন। তখন সূর্যি মহারাজ বললেন, এটা আপনি কি করছেন? আপনি কেটে দিচ্ছেন, তাহলে সবাই জানবে কি করে ঠাকুরের কথা? তখন শরৎ মহারাজ বলছেন, তুই দেখলি না? বলে কি দেখবো? বলে ঠাকুর কম্বল ধরে আমায় টেনে তুলে দিলেন, বললেন তুই এটা কি করেছিস? আমি যে কথাগুলো বলিনি সেই কথাগুলি তুই ঠাকুরের কথা বলে চালিয়ে দিলি। লীলা প্রসঙ্গের ক্ষেত্রেও শারদানন্দজি মহারাজ এই কথা বলছেন। কিন্তু মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের ক্ষেত্রে সেটা বলা যায় না, সেটা পুরোপুরি ঠাকুরেরই কথা। ঠাকুরই যেন মাস্টারমশাইয়ের মাধ্যমে এটা লিখিয়েছেন, আর তাই আমরা সেটা দিনের পর দিন পড়ছি, শুনছি। শুধু তাই নয়, এই কথামৃতের যে প্রামাণ্যতার সবচেয়ে সত্যতার সবচেয়ে বড় সার্টিফিকেশন দিয়েছেন মা, আমাদের শ্রী মা শারদা। আমরা জানি যে 1902 সালে, ইংরাজি 1902 সালে 11ই মার্চ ঠাকুরের জন্মতিথিতে শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের সাধু প্রচেষ্টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম প্রকাশ হয়। এবং সেদিন মাস্টারমশাই মাকে লিখেছিলেন যে ঠাকুরের শুভ জন্মতিথি উপস্থিত
এই পুণ্য দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের নৈবেদ্য। এই নৈবেদ্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এই নৈবেদ্য আপনি মা গ্রহণ করুন। আর ঠিক তার 4 বছর আগে বাংলার 1304 অর্থাৎ ইংরাজি 1898 সালে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে মাস্টারমশাইকে লিখেছিলেন, তোমার এতে ভয়ের কোনো কারণ নাই। একদিন এসব কথা তোমার কাছেই ঠাকুর বলিয়াছিলেন, জমা রাখিয়াছিলেন। এখন আবশ্যক তিনি এগুলি প্রকাশ করছেন। এগুলি প্রকাশ না করলে মানুষের চৈতন্য হবে না। তাই এসব কথা তারই কথা বলে যেন। অর্থাৎ কথামৃত মাস্টারমশাইয়ের কোনো কথা না, কথামৃত হচ্ছে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত না, শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণেরই কথা। শুধু তাই নয়, স্বামীজি বলছেন তা একটা চিঠিতে, থ্যাংকস 1 লাখ মাস্টার, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ ইন দ্য রাইট পয়েন্ট। এবং তিনি এক জায়গায় আবার বলছেন মাস্টারমশাইকে, PS, Socratic dialogues are Plato all over. You are entirely hidden. Moreover, the dramatic part is infinitely beautiful. Everybody likes it here or in the West. অর্থাৎ স্বামীজি তাকে বলেছেন যে সক্রেটিসের যে ডায়লগ বলে আমরা জানি দিনের পর দিন, সেটা আসলে সক্রেটিসের কথা না, প্লেটোরই কথা। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সত্যি সত্যি ঠাকুরেরই কথা। আর কথামৃতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কথামৃতের কোনো অতীত নেই, কথামৃতের কোনো ভবিষ্যৎ নেই, কথামৃত চিরন্তন। তাই বিখ্যাত সাহিত্যিক ঈশারুরু বলেছেন কথামৃতের অন্যতম ফিচার্স হচ্ছে নাউনেস। হি অমিটস নাথিং, তিনি কিচ্ছুকেই অমিট করেনি, হি অল্টার্স নাথিং। কথামৃতের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে নাউনেস, অর্থাৎ তিনি এমন একটা সত্তার কথা বলেছেন যাতে ভগবান শ্রীরামকৃষ্ণ চিরন্তন ভাবে আমাদের মধ্যে সদা উপস্থিত। তাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন কথামৃত কেউ যদি 12 বছর পাঠ করে তাহলে তার আত্মজ্ঞান হবেই হবে। কারণ কি, সেখানে কথামৃত সে দেখবে, কথামৃতর মধ্য দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ যেন জীবন্ত হয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন, এমনই ভিজুয়ালাইজেশন হবে। আমার স্বামীজি অন্য জায়গায় বলেছেন, whenever always I am in transport when I read them। অর্থাৎ স্বামীজির মতো মানুষ বলছেন, I am in transport when I read them। আমি যখন কথামৃত পড়ি যেন মনে হয় সেদিনের সেই জায়গায় পড়ে গেছেন। আর কথামৃতর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাস্টারমশাই সবসময় নিজেকে অবগুণ্ঠন করে রেখেছেন, সবসময় লুকিয়ে রেখেছেন। তিনি কখনো নিজেকে বলেছেন মাস্টার মশাই, কখনো বলেছেন শ্রীম, কখনো বলেছেন মুনি, কখনো বলেছেন মোহিনী মোহন। মাস্টারমশাই মানে তিনি একজন শিক্ষক যিনি ঠাকুরের অনুশীলনে নিজেকে ক্রমশ ম্যাচিওর করছেন। আবার মণি হচ্ছে উচ্চ কোটির একজন অনাসক্ত সাধক। আর মোহিনীমোহন হচ্ছে সংসার জ্বালায় তাপিত পীড়িত একজন মানুষ। আর জৈনক ভক্ত মানে যিনি সবসময় মঞ্চের আড়াল থেকে যাবতীয় কর্তব্য দায়িত্ব পালন করেন। তাই মাস্টারমশাই কথামৃতে প্রথম থেকেই নিজেকে শেষ পর্যন্ত লুকিয়ে রেখেছেন। আর কথামৃতে বারবার দেখছি আমরা ঠাকুর এক কথা বারবার বলছেন, রেকারিং ইন নেচার। কারণটা কি? একবার ওই হৃদয় বলছে যে মামা তুমি বারবার একই কথা বলছো কেন? ঠাকুর বলছে দুঃশালা তোত্তাতে কি? আসলে দুঃশালা না, ঠাকুর বারবার একই কথা বলছেন, অর্থাৎ মাস্টারমশাইকে দিয়ে রি-রেকর্ডিং করাচ্ছেন। কারণ আগামী দিনের মানুষকে যে বেঁচে থাকার জন্য একটা ইতিবাচক বার্তা দিতে হবে, সেই ইতিবাচক বার্তার জন্য মাস্টারমশাই কি ঠিক বুঝতে পারছেন?
তাই ঠাকুর মাস্টারমশাইকে বারবার বলছেন, তুমি কি বুঝেছো আমার কয় আনা হয়েছে, তুমি কি বুঝতে পেরেছো? মাস্টারমশাই বলছেন, আনা ঠানা বুঝি না, তবে যে আপনাকে দেখবে সেই নিজেকে ক্রমশ আস্তে আস্তে নিজেকে আত্মজ্ঞানে সমৃদ্ধ করতে পারবে। মানে ভাষাটা এই ধরনেরই ছিল। তা কথামৃতর বৈশিষ্ট্য গেল এরকমই আমি ছোটর উপরে বললাম। এবার যে বিষয়, যে আজকের যে আসল হচ্ছে যে বিষয়টা আমি অ্যাকচুয়ালি উল্লেখ করেছিলাম, যে চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল, সেই প্রসঙ্গটা দিয়ে শেষ হবে। আমরা বুঝতেই পারছি জিনিসটা কি। আসলে যে ঠাকুর বলেছিলেন মাস্টারমশাইকে, তুমি যখন জন্মেছিলে আমি ওই পাড়াতেই ছিলাম। মাস্টারমশাই বলেছিলেন যে মানুষ যদি মানুষ যদি কষ্ট না পায়, তাহলে কিছুতেই তার মনে ভাগবত দর্শন, ইষ্ট দর্শন হবে না। মাস্টারমশাই বলেছেন যে দুঃখ মানুষকে একটা ম্যাজেস্টিক হাইতে তোলে। তিনি বলেছিলেন, কোথায় ভেবেছিলাম আত্মহত্যা করব, আত্মহত্যা তো হলো না, সেখানে ঈশ্বর সমীপে, ভগবান সমীপে স্থান পেলাম। আত্মহত্যা তো হলো না, আই হ্যাভ টার্নড ওভার ইন্টু রামকৃষ্ণ। তাই মাস্টারমশাই বলেছিলেন, হিউম্যান লাইফ ইজ অ্যান হিউম্যান লাইফ ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাপোলজি ফর সুইসাইড উইদাউট গুরু। হিউম্যান লাইফ ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাপোলজি ফর সুইসাইড উইদাউট গুরু। অর্থাৎ মনুষ্য জীবন গুরু বিনা আত্মহত্যার নামান্তর ছাড়া আর কিছুই না। মাস্টারমশাই তার জীবন দিয়ে দেখিয়েছিলেন। মাস্টারমশাই 1932 সালে চলে যাওয়ার আগে পর্যন্ত 4 জুন 1932 এক নাগারে কথামৃতর কাজ চলে গেছেন। তার পঞ্চম ভাগে শেষ অংশটি দেখছিলেন। মাস্টারমশাই তার জীবন যখন চলে যাবেন, তখন বললেন যে মা, ঠাকুর আমায় কোলে তুলে নাও। এবং ঠাকুরও তার সর্বশ্রেষ্ঠ অনাসক্ত সংসারী সন্তানকে কিন্তু কোলেই তুলে নিয়েছিলেন। আমরা জানি ঠাকুর তার কাশীপুর উদ্যানে ঠাকুরের অন্তলীলা হয়েছিল 11ই ডিসেম্বর 1885 থেকে 16ই আগস্ট 1886 পর্যন্ত ঠাকুর চলে গেলেন। এবং তাকে তার অন্তিম দাহ করা হয় সেই কাশীপুর শ্মশানে। ঠাকুরও কিন্তু তার যে শ্রেষ্ঠ সন্তান তাকে কোলে তুলে নিলেন এবং মাস্টারমশাইকে স্থান দিলেন ঠিক ঠাকুর যেখানে স্থান পেয়েছিলেন সেইখানেই, সেই সমীপেই মাস্টারমশাই কাশীপুর শ্মশানেই যেন স্থান পেলেন। তার শ্রেষ্ঠ সন্তানকে ঠাকুর কোলে তুলে নিলেন ঠিক এইভাবেই। মানে এইভাবেই একটা বৃত্ত যেন সম্পূর্ণ হলো। সেই 1858 সালে সেই ছোট্ট বাচ্চাটি যখন শুরু করেছিলাম, মায়েশের হ্রদ দেখে যখন দক্ষিণেশ্বরে আসলেন, ভয় পেয়ে গেলেন, এক সৌম্যদর্শন মানুষ এসে হাত রাখলো এবং মাস্টারমশাইয়ের জীবন দেবতা খুঁজে পেলেন। সেদিন থেকেই তার যাত্রা শুরু হলো। এবং ঠাকুর বললেন, তুমি যখন জন্মেছিলে তোমার পাড়াতেই আমি ছিলাম। আর আজ যখন তিনি চলে যাচ্ছেন, ঠাকুর তাকে কোলে তুলে নিলেন। সেই বৃত্তটা যেন পরিপূর্ণ হলো। শুধু তাই নয়, শুদ্ধানন্দজি মহারাজ, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 45 মিনিট হয়ে গেছে। শুদ্ধানন্দজি মহারাজ একবার, মানে বলতে ইচ্ছাই করে, থামতে ইচ্ছা করে না। শুদ্ধানন্দজি মহারাজ একবার এক ব্রহ্মচারীকে বললেন যে, শুদ্ধানন্দজি মহারাজটা লাস্টে আসছি, তার আগে বলি সুবোধানন্দজি মহারাজের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মেশ সুবোধানন্দজি মহারাজ, অর্থাৎ ঠনঠনে কালীবাড়ির সন্তান শঙ্কর ঘোষের ছেলে ছিল সুবোধানন্দ। তা স্বামী সুবোধানন্দকে ঠাকুর বললেন, মাঝে সাঝে তো ওপাড়াতে যেতে পারিস, ওই বাড়িতে তো যেতে পারিস। ওই বাড়ি মানে ঠনঠনে কালীবাড়ির থেকে মাস্টারমশাই মঞ্জুনাথ গুপ্তের বাড়ি আর কতটা, একটু যাওয়ার পরে বিদ্যাসাগর কলেজের গলি, গলি থেকে স্টেট গেলে হচ্ছে মাস্টারমশাইয়ের বাড়ি। বলছে ওই বাড়ি তো মাঝে সাঝে যেতে পারিস। তখন সুবোধানন্দজি বলছেন, ওই গৃহী মানুষের বাড়িতে গিয়ে আমার কি হবে, ওখানে গিয়ে আমি কি কথা শুনবো?
তখন ঠাকুর তাকে বলছেন, খবরদার ওই কথা বলবি না, এর কথাই ও বলবে, অর্থাৎ আমার কথাই মাস্টারমশাই বলবে। তা একদিন যখন সুবোধানন্দজি মহারাজ গেলেন, গিয়ে দেখলেন চোখের সামনে কে যোগী মানুষ কে বসে রয়েছে, সারাক্ষণ ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, যেন ভগবান শ্রীরামকৃষ্ণময় মাস্টারমশাই, যেটা বলছিলাম, যেন একদম ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী যেন বসে রয়েছেন। এবার তখন যেটা বলছিলাম, শুদ্ধানন্দজি, স্বামী শুদ্ধানন্দজি এক ব্রহ্মচারী মহারাজকে বলছেন যে তুমি ঠাকুরের কাছে গিয়ে যাও। তা সে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছে না, তুমি মহেন্দ্রনাথ গুপ্তের কাছে যাও। তিনি মাস্টারমশাইয়ের কাছে গেছেন, গিয়ে মাস্টারমশাইয়ের জীবন বৃত্তান্ত, কবে জন্মিয়েছে, কি করেছেন, সব জিজ্ঞাসা করছেন। তখন মাস্টারমশাই খুব রেগে গেলেন, বলে এসবে তোমার কাজ কি, ঠাকুর তো সব জিজ্ঞাসা করতেন না। তখন মাস্টারমশাই বলছেন, বোসলের কথা বলছেন। বোসলে ডক্টর জনসনের জীবন চরিত্র রচনা করেছিলেন এবং সেটা মাস্টারমশাই বারবার বলতেন, জানতেন। তা মাস্টারমশাই ওই ব্রহ্মচারীকে বলছেন, মেকলে, অর্থাৎ মেকলে মানে সেই মেকলে না যিনি লর্ড বেন্টিংকের সাথে 1835 সালে এডুকেশন পলিসি করেছিলেন, সেই মেকলে সাহেব না। তাই ব্রহ্মচারীকে বলছেন মাস্টারমশাই, মেকলে বলতেন বোসলেকে তার জীবনের বৃত্তান্ত জানার কথা বলে তিনি বলতেন, আমার জীবন বৃত্তান্ত জানার কোনো দরকার নেই, ডক্টর জনসনের জীবন চরিত্রের মধ্যেই আবার জীবন খুঁজে পাবে। ঠিক মাস্টারমশাইও সেরকম বলতেন, আমার সম্বন্ধে জানার দরকার নেই, আমার জীবন মানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্যেই মাস্টারমশাই যেন লুকিয়ে আছে। অর্থাৎ যেটা আমাদের আজকের আলোচনার আমি যে টাইটেল করেছিলাম, যে চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল, অর্থাৎ 11ই মার্চ 1883 শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমি অন্য জায়গায় পাঠ করতে গিয়ে সেদিন দেখছিলাম যে 4টে গান সেদিন ঠাকুরের সামনে ভক্তরা করেছিলেন। তার মধ্যে 3 নম্বর গানটা ছিল এটাই, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম কমলে, চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভক্ত দিল। অর্থাৎ চরণ কালো ভ্রমর কালো, কালোই কালোই মিশে গেল, অর্থাৎ শ্যামা মায়ের যে কালো পা, সে কালো পায়ে যখন ভ্রমর বসছে, সেই ভ্রমরের সাথে ওই শ্যামা মায়ের পাকে আর আলাদা করে গেল না। ঠিক সেরকমই ভগবান শ্রীরামকৃষ্ণর সাথে মহেন্দ্রনাথ গুপ্তকে আর আলাদা করে যাচ্ছে না, দুজনে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ সাধ্য বস্তু, সাধন বস্তু ভগবান শ্রীরামকৃষ্ণ, আর সাধ্য আর সাধক অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ আর মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, তাদের আর বিচ্ছিন্ন করা যাচ্ছে না। এবং কিসের শক্তিতে এটা? শেষের দিকে দেখা যাবে যে একদিন মাস্টারমশাই কাশিতে ছিলেন, ভাগবত পাঠ করছিলেন, সেই সময় তার কাছে এক জরুরি তারবার্তা আসলো যে কোনো আপনার জন ছেলে বা মেয়ে মারা গেছে। মাস্টারমশাই নিমেষের মধ্যে দেখলেন, দেখে সেটা টেলিগ্রাম যেটা এসেছিলেন রেখে দিলেন, সেদিকে তাকালেনই না, 1 ঘন্টা ভগবত পাঠ করলেন, তারপরে তিনি টেলিগ্রামটা দেখলেন। কিসের শক্তি! মাস্টারমশাইয়ের মেয়ের বিয়ে হয়েছে, সারাদিন তিনি মেয়ের বিয়ের জন্য অতিথি অভ্যাগতদের তিনি সম্ভাষণ জানালেন, সেবা করলেন। এবার হয়ে যাওয়ার পরে রাত 2-2:30টার সময় সেই দিনকে তার সেই বাড়ির চিলেকোঠায় গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ডায়েরিতে 1 নাগারে লিখেই যাচ্ছে। কিসের এই শক্তি? এই শক্তি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ। রামকৃষ্ণদেব তাকে শিখিয়েছিলেন তুমি সংসার করবে, অনাসক্তে স্বীকার করবে, কিন্তু সেই দণ্ডটা, অর্থাৎ সেই যে ডাল থাকে, যাতায় যে ডালটা পিষ্টন করায় পেশা হয়, কিছু কিছু ডাল আর পিষ্ট হয় না, তাকে দণ্ডটা যে ডালগুলো যাতার দণ্ড ধরে থাকে, সে কখনো সংসার জ্বালায় পিষ্ট হয় না। তুমি সংসার করো, আমার দিকে না তাকিয়ে তারই শরণাগত হয়, তাহলেই তোমার ইষ্ট দর্শন হবেই হবে। মাস্টারমশাই সেটা দেখেছিলেন, সেটা করেছিলেন, জীবন দিয়ে বুঝিয়েছিলেন এবং যুগের পর যুগ আমাদের সেটা বুঝিয়ে চলেছিলেন। তাই মাস্টারমশাইকে জানাচ্ছি প্রণাম এবং আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণকে জানায় আমার আভূমি প্রণতি, সেই সঙ্গে মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে জানাই আমার নমস্কার। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।